Good afternoon. Sir, if you give us some time, we would like to start now. আপনারা যদি আমাদের অ্যালাউ করেন তাহলে আমরা শুরু করব আজকের ছোট্ট অনুষ্ঠান। ইন হ্যাপিনেস বলে একটা ব্লগ আমি গত 1 বছর ধরে লিখি, আজকে 1 বছর হয়েছে। আপনাদের সবাইকার ভালোবাসা আশীর্বাদ নিয়ে এই ব্লগটা এখন পৃথিবীর 10খানা টপ ফাউন্টেন পেন ব্লগের মধ্যে একটা। তো আমরা কিন্তু আজকে এখানে এসেছি অন্য কারণে। আমার দাদা আমাকে যিনি ফাউন্টেন পেন কালেকশন শিখিয়েছেন সেই ইউসুফ মনসুর সাহেব এসছেন। উনি পাটনা থেকে, ওনার খুব শরীর খারাপ, উনি তাও এসছেন অনেক কষ্ট করে, কালকে সারা রাত্রি ট্রেন ধরে উনি এসছেন। তো এই প্রোগ্রামটা সঞ্চালনা করার জন্যে আমি শ্রী চন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে এখানে আহ্বান জানাবো। চন্দ্রনাথ দার পরিচয় আপনাদের সামনে দেওয়ার মতো নতুন করে কিছুই নেই। চন্দ্রনাথ দা কলকাতার ইতিহাসের ওপরে অলরেডি 2টো বই লিখে ফেলেছে, আরও একটা বই নিয়ে চন্দ্রনাথ দা কাজ করছে। শুধু তাই নয়, চন্দ্রনাথ দা একটা সংগ্রাহকদের উপরে একটা নতুন ম্যাগাজিন একটা শুরু করতে চলেছে। তো আমি চন্দ্রনাথ দাকে রিকোয়েস্ট করব এসে যদি আমাদের এই প্রোগ্রামের দায়িত্বটা নেন। ধন্যবাদ শুভব্রত। শুভ অপরাহ্ন। মানে রবীন্দ্রনাথ বলেছিলেন যে যে কোনো আরম্ভের একটা আরম্ভ থাকে, যেমন প্রদীপ জ্বালানোর আগে সলতে পাকানো। তো সেই সলতে পাকানোর কাজটুকু জম করে দিয়েছে। আমার দায়িত্ব এবার প্রদীপটা জ্বালানো। আমরা জানি কালি কলম মন লেখে 3 জন, এই আপ্তবাক্য। আজকে শুভব্রত আসলে মুশকিল হয়ে যাচ্ছে যে অ্যালিয়াস একটা আছে শুভব্রত ওরফে চম। আমরা কখনো শুভব্রত কখনো চম এই নামেই তাকে ডাকবো। আর আজকের পুরো অনুষ্ঠানটি ও বলেছে ইচ্ছা করে যে আজকে পুরো ব্যাপারটাই বাংলায় হবে। আমাদের ইউসুফ মনসুর সাহেব আছেন, যিনি বাংলা খুব ভালো বুঝতে পারেন, কিন্তু উনি যখন বলবেন উনি হয়তো ওনার মাতৃভাষায় বলবেন, সেটা আমরা নিশ্চয়ই শুনবো, কারণ ওনার শোনাটা খুব জরুরি। আজ আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে আমাদের মধ্যে আমরা বেশ কিছু শ্রদ্ধেয় মানুষকে পেয়েছি বিশেষ অতিথি হিসেবে। আমরা পেয়েছি শ্রী ইউসুফ মনসুর সাহেবকে, যিনি আজকে এখানে সারা জীবনের তার অবদানের জন্য এখানে সম্মানিত হবেন। আমরা তাকে সম্মান জানিয়ে সম্মানিত হব। আমরা কেসি জনার্দন সাহেবের উপস্থিতি এখানে আশা করেছিলাম, কিন্তু উনি ব্যক্তিগত একটি অসুস্থ হয়ে যাওয়া আসতে পারেননি। আমরা পেয়েছি কলকাতার বিদগ্ধ 2 প্রতিষ্ঠানের 2 কর্ণধারকে। আমাদের মধ্যে আছেন PM বাগজির কর্ণধার শ্রী জয়ন্ত বাগজি এবং তার বংশধর শ্রী পীযূষ বাগজি। আর আছেন সুলেখা কালীর কর্ণধার শ্রী কৌশিক মিত্র সাহেব। আছেন রেভারেন্ড ফাদার ডক্টর S জেভিয়ার। আর প্রফেসর দিলীপ সাহা আসছেন, উনি একটু আটকে পড়েছেন, এক্ষুনি আসছেন। আজকে এখানে আমাদের মধ্যে উপস্থিত থাকার কথা ছিল কলকাতার এক প্রবীণতম সংগ্রাহক শ্রী পরিমল রায়ের, কিন্তু অকস্মাৎ তার বাড়িতে একটি দুর্ঘটনা ঘটায় তিনি ফোনে জানিয়েছেন আসতে পারছেন না, অক্ষমতা জানিয়েছেন এবং অনুষ্ঠানটির শুভকামনা জানিয়েছেন। আমাদের সঙ্গে কলকাতা শহরের বিখ্যাত 2 সংগ্রাহক আজকে আছেন, 3 জন সংগ্রাহক আছেন। তার মধ্যে 2 জন সংগ্রাহককে আমরা এখানে ডাকবো। প্রথম জন শ্রী অপূর্ব কুমার পান্ডা, যার এখানে সংগৃহীত জিনিসের কিছুটা আপনারা দেখতে পাচ্ছেন ঝলক। আছেন শ্রী শোভন রায়। আর গণপরিবহনের সংগ্রাহক শ্রী সৌভিক মুখোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন। আমরা অনুষ্ঠান শুরু করব। আমরা যে অনুষ্ঠান হবে তার প্রাথমিক আমরা ডেকে নেব একজন মানুষকে। তার নাম শুভব্রত গাঙ্গুলি। পেশাগতভাবে সাংবাদিক, পৃথিবীর 3টি মহাদেশে একসময় জনসংযোগ আধিকারিক হিসেবে কাজ করেছিলেন, যুক্ত ছিলেন। এমনকি
অস্ট্রেলিয়াতে কয়লা খনিও পরিচালনা করেছেন এক সময়। সংগ্রাহক হিসেবে নিছক কৌতূহলবশত শুরু করেছিলেন জিপো লাইটার, নেকটাই আর মুখোশ সংগ্রহ করতে। এখনো বোধহয় মুখোশটা পরে থাকেন, সেটা বৌদি বলতে পারবেন ভালো। তবে পরবর্তী ভালোবাসা তার জমে ওঠে ঝর্ণা কলমের সঙ্গে। তার নিজস্ব সংগ্রহে প্রায় 7,000 ফাউন্টেন পেন আছে। সংগ্রহের পাশাপাশি সে শুরু করে এই বিষয়ে ব্লগ লেখার। আজকে এই ব্লগেরই তার 1 বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। তার লেখা কলমের ব্লগ পৃথিবীর শ্রেষ্ঠ 10টি কলমের ওপর লেখা ব্লগের একটি বলে স্বীকৃত হয়েছে। আরেকটি কথা, শুভব্রত শুধু সেই কলমগুলি নিয়েই ইতিহাস লেখেন যা তার নিজস্ব সংগ্রহে আছে। এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ দিক একজন সংগ্রাহক হিসেবে। এছাড়াও শুভব্রত ভবানীপুর এডুকেশন সোসাইটিতে কর্পোরেট কমিউনিকেশনের শিক্ষক হিসেবে নিযুক্ত। ওর লেখা ব্লগ ইঙ্কড হ্যাপিনেস আজ 1 বছর অতিক্রম করলো। শুভকামনা জানাই ওর এই মহতি কাজের জন্য। অন্তত পরবর্তী প্রজন্মের কাছে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা ডেকে নেব শুভব্রতকে কিছু বলবার জন্য। আর আপনাদের কাছে আন্তরিক অনুরোধ, নিজেদের কাছে রাখা মুঠো ফোনটিকে দয়া করে সাইলেন্ট মোডে অথবা সম্পূর্ণ নিষ্ক্রিয় করে রাখবেন, কারণ মোবাইলের আওয়াজটা বড্ড বিঘ্নিত করে আমাদের অনুষ্ঠানটিকে। আমরা শুভব্রতকে ডেকে নিচ্ছি তার কিছু কথা শোনার জন্য আর স্বাগত ভাষণের জন্য। ধন্যবাদ চন্দ্রনাথ দা। আগে সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা নিজেদের ব্যস্ততার মধ্যে, নানা রকম কর্মব্যস্ততার মধ্যে এখানে আসতে পেরেছেন, তার জন্যে। আমি নিজেকে ঠিক কালেক্টর বা সংগ্রাহক বলে আমি নিজেকে ধরি না, কেননা এটা ভীষণভাবেই একটা ভালোবাসার জায়গা থেকে আস্তে আস্তে জিনিসটা এই জায়গায় এসছে, এবং আপনাদের আশীর্বাদে মনে করি যে এটাকে আরও আগে নিয়ে যেতে পারবো। আমার ইচ্ছে একটা তো আমি ইউসুফজির কাছে শিখেছি। উনি বারবার বলেন ফাউন্টেন পেন কালেকশনটা ভীষণ একটা এলিটিস্ট জিনিস হয়ে গেছে, এটাকে যতক্ষণ না আমরা সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে পারবো ততক্ষণ আমরা কেউ কিছুই করতে পারবো না। তো একটা ইচ্ছে বলতে পারেন, একটা প্রয়াস বলতে পারেন, চেষ্টা বলতে পারেন, সেটা হবে যাতে ফাউন্টেন পেন কালেকশন আরও বেশি করে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে যায়। এবং 2 নম্বর, তার থেকেও বড়, যেটা আমার খুব ইচ্ছে এবং খুব মানে আরও বেশি করে কাজ করতে চাই, আপনাদের আশীর্বাদ নিয়ে আরও বেশি অনুপ্রাণিত হয়ে এতে নামতে চাই, যে যাতে করে ছোট ছেলে মেয়েরা আরও বেশি করে ফাউন্টেন পেন দিয়ে লেখে। আজকেই সকালবেলায় ইউসুফজি ভবানীপুর এডুকেশন কলেজে গেছিলেন, ওখানে গিয়ে উনি 25 জন ছেলে মেয়েকে ফাউন্টেন পেন দিয়েছেন, যারা ওখানকার কৃতি ছাত্রছাত্রীদের, যাতে করে ওরা ফাউন্টেন পেন দিয়ে লিখতে পারে। তো আমাদের প্রচেষ্টা হবে আরও ভালো করে, আরও বেশি করে, যাতে ছোট ছেলে মেয়েদের মধ্যে আমরা হাতে লেখা, কলমে লেখা এবং কালির কলমে, ঝর্ণা কলমে লেখার যদি অভ্যাসটাকে আমরা ছড়িয়ে দিতে পারি। আমি বেশি কথা বলবো না, আমার বেশি কথা বলা মানায়ও না। তা এবার আমি আবার চন্দ্রনাথ দাকে ডাকবো যে অনেক অনেক ধন্যবাদ সবাই আসার জন্য। ফাদার এসছেন, আমি মানে আর কি বলবো, ভীষণ খুশি। তো একটাই কথা, এবার চন্দ্রনাথ দা যদি আগে নিয়ে যায় কথা। ধন্যবাদ। আমার মনে হয় যে একজন মানুষ তখনই পরিপূর্ণ সংগ্রাহক হয়ে ওঠেন যখন তিনি একজন গৃহী সন্ন্যাসী হন। মানে গৃহী সন্ন্যাসী মানে সন্ন্যাস জীবনের যে জিনিসগুলো থাকে সেগুলো যদি নিজের মধ্যে আত্মস্থ করা না যায় তো প্রকৃত সংগ্রাহক বোধহয় হওয়া যায় না। তেমনই একজন মানুষ ইউসুফ মনসুর সাহেব, যিনি পরাধীন ভারতবর্ষে বিহারের প্রথম প্রাইম মিনিস্টার, সেই প্রধানমন্ত্রীর যিনি ছিলেন সেই বংশের বংশধর। সেই ইউসুফ সাহেব তার পেশাগত জীবন শুরু করেছিলেন একজন পেট্রোলিয়াম
জিওলজিস্ট হিসেবে। বিদেশের লোভনীয় চাকরি ছেড়ে দিয়ে তিনি সম্পূর্ণ মনোনিবেশ করেন কলম সংগ্রহে। তার নিজস্ব সংগ্রহে প্রায় 10,000 কলম আছে, যা অকল্পনীয়। কলমের ওপর এক চলন্ত অভিধান তিনি। এখন তিনি কলমের সম্পূর্ণ ইতিহাস নিয়ে কাজ করে চলেছেন। পরবর্তী প্রজন্মের কাছে এই ঝর্ণা কলমের লেখার লিগেসিটাকে তিনি বহমান রাখার জন্য আজ সকালেই ভবানীপুর এডুকেশন সোসাইটিতে গিয়ে 25 জন বাছাই পড়ুয়ার হাতে ঝর্ণা কলম তুলে দিয়েছেন। এই কাজকে আমরা কুর্নিশ জানাই, আর তাকে আজ আমরা জীবন স্মৃতি সম্মান জানিয়ে আমরা নিজেরাই সম্মানিত হচ্ছি। আমি মঞ্চে ডেকে নেব ইউসুফ মনসুর সাহেবকে। স্যার প্লিজ। আমাদের এখানে দুজন বিখ্যাত মানুষ আছেন, সুলেখা কালীর কর্ণধার শ্রী কৌশিক মৈত্র সাহেব এবং PM বাগজির কর্ণধার শ্রী জয়ন্ত বাগজি সাহেব। আমরা এই দুজন মানুষকে অনুরোধ করব শ্রী ইউসুফ মনসুর সাহেবের হাতে জীবনকৃতি সম্মাননা তুলে দেওয়ার জন্য। আপনারা একবারটি আসুন। পরবর্তীকালে আরেকবার কষ্ট দেব আপনাদের কিছু শোনার জন্য আপনাদের কাছ থেকে। প্রাথমিকভাবে ইউসুফ মনসুর সাহেবকে আমরা সম্মানিত করছি। শুভব্রত, ওনার সম্মাননাটা আনতে হবে তো, একটু ওনাদের হাতে দাও। ওই কৌশিক বাবু এবং জয়ন্তদা দুজনে একসঙ্গে। We hope that there should be a good round of applause. একটি অসাধারণ মুহূর্ত, একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইলাম আমরা। পীযূষ ওই দিক থেকে চলে গেলে ভালো হয়, আরেকটুখানি। হ্যাঁ, আরেকবার একটু অ্যাকশন নিতে প্লিজ। হ্যাঁ, আমরা ঠিক আছে। গুটি পাই আমাদের মধ্যে আরেক সংগ্রাহক এসছেন, কৌস্তব বোস। আমরা ধন্যবাদ সবাইকে। আমরা সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা ইউসুফ সাহেব একটু অসুস্থ, ওনার একটা ব্যথা নিয়ে, তাই উনি একটু অনুমতি চেয়েছেন, উনি বসে বলবেন। পুরো ব্যাপারটাই আমরা এবার ওনার মুখ থেকে শুনবো যে উনি কেন কলম ভালোবাসেন, কেন কলমের প্রতি তার ভালোবাসা, এবং আজকে ওনার এই জীবনকৃতি সম্মাননা পেয়ে ওনার কি লাগছে। স্যার, if you please share your valuable comments on this occasion and how you are feeling after receiving this achievement. Please be seated. Good evening, good afternoon, everyone. Thank you, Happiness. Thank you, Chom, and our guests. मैं कह नहीं सकता कि किस तरह की फीलिंग है, क्योंकि इट वॉज वेरी अनएक्सपेक्टेड and I never thought, I thought it was just an interaction between few friends and fountain pen enthusiasts. जब लेकिन यहाँ आया तो सब कलेक्टर्स एंड डिफरेंट सेगमेंट से लोग यहाँ मौजूद हैं जिनके अपने अपने शौक़ हैं, और मैं इस तरह के तमाम शौक़ रखने वालों को दीवाना कहता हूँ। तो मैं एक दीवाना था और मेरे साथ एक साथ इतने दीवाने हैं, तो सोचकर बहुत अच्छा भी लग रहा है और एक अजीब सी फीलिंग हो रही है। सबसे पहले तो मैं चौम के बारे में ये कहूँ कि हम लोगों की मुलाकात एक एक्सीडेंट था। बेसिकली एक शौक़ था मेरा फाउंटेन पेन कलेक्शन का,
और चॉम का एक जिद थी कि फाउंटेन पेन को साहब मैं दुनिया तक पहुंचाऊं। और चॉम ने एक ब्लॉग लिखना शुरू किया, इंक्ड हैप्पीनेस। और इस ब्लॉग के बारे में एक फैक्ट है जो लोग यहाँ मौजूद हैं उनके बारे में उनको बताना चाहूँगा कि इंक्ड हैप्पीनेस इज़ नॉट जस्ट अ ब्लॉग, इज़ द मोस्ट लव्ड एंड परहैप्स मोस्ट रीड ब्लॉग ऑन फाउंटेन पेन वर्ल्ड वाइड। तो ये बहुत छोटी सी नज़र आने वाली इनिशिएटिव एक्चुअली अगर आप फाउंटेन पेन के पर्सपेक्टिव में देखेंगे तो इट्स ए ह्यूज वन। वो 1 लाख रीडर का होना फाउंटेन पेन ब्लॉगिंग पे बहुत ही ह्यूज नंबर है। और जहाँ तक फाउंटेन पेन कलेक्शन की बात है, जिस निस्बत से या जिसके संदर्भ में मुझे यहाँ आज बुलाया गया है, तो मैं ये चीज़ को एक बहुत हम्बली एक्नॉलेज करना चाहता हूँ कि मैं भी उन तमाम फाउंटेन पेन कलेक्टर या दूसरे रिलेटेड स्टफ के जो कलेक्टर हैं उनकी तरह एक बहुत ही मामूली सब स्टूडेंट हूँ। और मैं उन तमाम लोगों को नमन करता हूँ जो ये शौक़ रखते हैं और जिन्होंने फाउंटेन पेन के रिवाइवल में या उसे ज़िंदा रखने में हमने लोगों की मदद की है। और जब सही मानों में ये एक वो लेगेसी है जिसे हम ग्रेजुअली धीरे धीरे भूलते जा रहे हैं। तो कहने को तो सही मानों में चूँकि फाउंटेन पेन से मोहब्बत है, फाउंटेन पेन का एक सिलसिला है जो जारी है, आता रहता है और मैं रखता रहता हूँ, रिस्टोर करता रहता हूँ। लेकिन सही मानों में वो एक प्रोग्रेशन था जिसको मैंने फॉलो किया है, जो लिटरली कल्मिनेट हो रहा है, जहाँ पे कहते हैं कि वो अपनी पीक पे जो पहुँचा है, वही कलेक्शन से ज़्यादा जो अहमियत है मेरी अब फाउंटेन पेन के रिलेशन से और रिलेटेड, वो ये है कि उसका रिवाइवल होना बहुत ज़रूरी है। ये वो फाइन राइटिंग आर्ट है जो लिटरली एक आर्ट फॉर्म बनकर रह गया है, बहुत ही ज़्यादा एलिटिस्ट है। तो चौम या मैं या शुक्ला और भी हमारे बहुत दूसरे साथी हैं जो लाइक माइंडेड हैं और हमें ये लगता है कि इस आर्ट फॉर्म को हमें ज़िंदा रखना चाहिए, कम से कम एक कोशिश करनी चाहिए, ताकि ये लोग ये जो है एक एलिटिस्ट और बहुत ही कहते हैं सीमित क्लास के लिए ना रह जाए, बल्कि इसे वापस इसका रिवाइवल किया जा सके। तो इंक्ड हैप्पीनेस और हम लोग और हमारे बहुत सारे साथी यहाँ सारे प्रोफेसर बैठे हैं, मुझे डॉक्टर साहब, उनसे भी मेरी कलकत्ता के फाउंटेन पेन्स जो मैन्युफैक्चरर हैं उस रिलेशन में हमारी कई बार उनसे भी बातचीत हुई है। तो मुझे ऐसा इनिशियली लगता था कि मैं अकेला दीवाना हूँ, लेकिन जब कलकत्ता के सर्किल में मेरा उठना बैठना हुआ, लोगों से मैं इंटरेक्ट करने लगा, सही मानों में इंटरेक्ट भी क्या कहा जा सकता है, क्योंकि फिज़िकल या इन पर्सन बहुत कम लोगों से मेरी मुलाकात रही, लेकिन जिन लोगों से भी रही उनके पैशन को देख के मुझे ऐसा महसूस हुआ कि अगर हम कोशिश करें तो ये बहुत मुश्किल नहीं है। क्योंकि इस मुलाकात से पहले ही जो है एक इनिशिएटिव जो इंडिविजुअली मैं कर सकता था वो मैं कर रहा था, और चूँकि ऑलमोस्ट 5 इयर्स हो चुके इससे मुझे लिंक हुए, तो मैं नेचुरल जो ग्रोथ है फाउंटेन पेन का, जब मैं उस पर नज़र डालता हूँ तो मुझे बहुत पॉजिटिव साइंस नज़र आते हैं। आज से 5 साल पहले तक फाउंटेन पेन का ग्राफ लिटरली डाउनवर्ड था। कुछ स्कूल थे जो बहुत बेसिक पेन्स पे बच्चों को नर्सरी और प्राइमरी लेवल पे प्रमोट करते थे, बेसिकली प्रमोट भी नहीं कर सकते बल्कि इनकरेज करते थे कि फाउंटेन पेन यूज़ किया जाए। बियॉन्ड दैट देयर वाज नो फाउंटेन पेन। मगर आज की तारीख में मैं आपको बताऊं, and it's a moment of pride for all of us who loves fountain pens or who loves revival of an art form, कि fountain pen is coming up, and I can easily say the growth, if you ask me to rate the growth, I would say 1000%, perhaps within 5 years. So 200% per year of growth is quite high, if you see. In last 5 years, there are a lot more new people who start making pen and importing, basically. Like
The newest among all is Lotus fountain pen. If some of you may be aware, जिक्सा आप शायद जानते होंगे. लोटस पेन की हिस्ट्री ये है कि 2 साल पहले इस कंपनी को लॉन्च किया गया और आज उसके प्रेजेंस जो है दुनिया के 78 कंट्रीज में है. और सिंगापुर में रिसेंटली एक्सक्लूसिव शो किया था और पार्टिसिपेट किया था पेन शो में, एंड दे वेयर द फर्स्ट कंपनी हु सोल्ड आउट. तो मेरा कंक्लूजन बेसिकली इस रिगार्ड में ये है कि फाउंटेन पेन जो इंडियन मैन्युफैक्चरर कर रहे हैं वो इट्स नॉट जस्ट फाउंटेन पेन्स, but rather they are producing something which is as par with international likeness. And the advantage is, since we are such in large number, we can afford to have economically viable setup to produce cheaper fountain pens relative to other places like Japan, who makes handmade pens, or Germans or Italians. They are very, very expensive. Compared to that, we are using the same material, same craftsmanship, and 1/3 of the price. So this is all one of the reasons. Similarly, we have another multi-layered in different segments fountain pen manufacturing unit coming up, and they are all excelling basically. I don't know, since I don't know how many people present here are fountain pen users, but as a revivalist we are having the same interest, I believe, क्योंकि सभी ये चाहते हैं कि एक नई चीज़ जो मरी जा रही है उसे वापस जिंदा किया जा सके. तो उस संदर्भ में जो है हम सभी इक्वल फुटिंग पे हैं. तो ये तो फाउंटेन पेन की बेसिकली हिस्ट्री है. सबसे बड़ी चीज़ ये है कि वाई फाउंटेन पेन जहन में आता है. अभी जैसे मैं एक छोटे से फंक्शन में था, बच्चों के साथ इंटरेक्ट कर रहा था, और उस इंटरेक्शन में कमाल की बात यह है कि फाउंटेन पेन अगर किसी ने सुना भी है तो शायद उसने कभी फाउंटेन पेन पकड़ा भी नहीं था. तो बच्चों से हम लोगों ने 2-4 बच्चों से डिस्ट्रीब्यूट तो करने के बाद 2-4 बच्चों से हम लोगों ने ट्रायल राइटिंग करवाई. हमारे रक्षा यहाँ मौजूद है डीन साहब, अरे ये भी he was also part of that drive, and they were very happy actually, and they found them very, I mean कहते हैं amazing form of writing. So we believe if we take initiative and try to reintroduce, then all of us who are involved, we all believe that it is really going to charm new generation. I mean, so एक इनिशिएटिव है, और जो वेस्ट बंगाल स्पेशली कलकत्ता में लोग हैं, अगर वो जैसे हमारे डीन साहब ने सेकंड टाइम्स मुझे ये अपॉर्चुनिटी दी कि मैं उनके बच्चों के साथ इंटरेक्ट करूं, उस तरह से अगर हम अप्रोच करते हैं दूसरे स्कूल्स में तो इसे रिवाइव किया जा सकता है. लाइक पटना में मैं कोशिश कर रहा हूँ, मेरा शहर है, वहाँ के आई कैनॉट से आई एम सक्सेसफुल, but confidence building drive है, and people were not even ready to listen to me. Now at least they give me. तो एक positive sign है मेरे लिए. Similarly, there are a lot more people working elsewhere, like in Pune, Bombay, and Delhi also. It's basically growing. Unfortunately, the trend is regressive in the sense कि अभी तक जो अर्बन सेंटर्स हैं हमारे, उनसे ज़्यादा जो स्मॉलर टाउन्स एंड सिटीज़ हैं वो ज़्यादा हीट दे रहे हैं. वो ज़्यादा उनको बातें इस फाउंटेन पेन से समझ में आ रही है. और आप फाउंटेन पेन के सेल का जब ट्रेंड भी देखते हैं तो हम लोगों का जो मेरा अपना एजम्पशन है वो ये है कि छोटे शहरों में लोग ज़्यादा स्ट्राइक कर रहे हैं, और उन्हें लगता है कि हाँ हमने फाउंटेन पेन से लिखा था, तो आज के बच्चों को भी फाउंटेन पेन अगर इंट्रोड्यूस किया जाए तो उनकी हैंड राइटिंग, उनका कंट्रोल बेटर होगा और इम्प्रूव होगा. एक एस्पेक्ट तो ये था जो मैं शेयर करना चाहता था. दूसरा जो बहुत इंपॉर्टेंट एस्पेक्ट है, दैट इज़ बिकॉज आई एम इन कलकत्ता, इट्स अ मोमेंट ऑफ प्राइड फॉर ऑल बंगालीज, स्पेशली कलकत्ता. अगर हम अपने फाउंटेन पेन लेगेसी को एक्सप्लोर करते हैं तो कलकत्ता
or Calcutta presidency had the richest legacy. अब आप समझ लें कि fountain pen, there is no written record, but we believe we started making fountain pen in India in around late 20s and most precisely around 1928. And before that, Calcutta or Calcutta presidency was the only hub initially who were importing fountain pen and distributing in India, including Madras presidency and Bombay presidency. So we were the focal point. Calcutta was the focal point. There was a company, stationery distribution company basically by the name Trill. They used to import pen in 1999 and 2000. I've got a pen of 1900. Those pens were not made in India, but they were distributed on the distributor's name. That was whatever the name, but they used to write made in Calcutta. So there is not one, not two, there are many companies who used to import fountain pen, marked on their name, and they were distributing. This is pre-1928 history, when almost we are convinced that the Guptus and company was the first company who made fountain pens in India, not on their name, but as a what do you call it? Especially made for someone. And later they have the regular line of fountain pen as well. But they have the advantage of introducing fountain pen, though they were never a part of what you call Swadeshi movement, or maybe later they become part of it. But they start making fountain pen for the first time, and they have initiated, and there are others also who made pen around same period or later, around 40. Dhar brothers, Dash Boral and company, Ethan Guptu, J.C. Law. J.C. Law never made fountain pen. J.C. Law was in dip pens actually. Yeah, but they were the same family as Bharti. Bharti and Law, they were same family, extended family. Bharti took over to fountain pen and they have produced high quality fountain pens. Similarly, at the very same time, around 40, different presidencies start also making fountain pens at different centers. Like Chennai was the hub. Similarly, Hyderabad and Andhra Pradesh, Rajamouli was one of the hubs. And in the western part, Baroda, Gujarat and Bombay was another hub. Even Pune was the hub. So these are, and in the north also, like Varanasi, Shah brothers, and Muzaffarpur, Kanpur used to make Khemka's brothers. They were also fountain pen makers in the north. So simultaneously, after the call of Swadeshi, there are a lot of companies established and they start making fountain pens of high quality. These were the companies, even the institutions and what do you call ashrams, like one of the ashram near Agra. They used to make everything Swadeshi, including fountain. Dayal Bagh, yes, Dayal Bagh. They used to produce fountain pen, high quality fountain pen. I have some examples here. Some of you, if you wish, I've displayed. All of them are Indian fountain pen. There are some companies who came up for a shorter period of time. Some just give an extent. There are only 2 or 3 older companies still remain, who are still in, say from 40 onward, they are still existing and making fountain pens, regardless of the quality. They could have better quality, but they just carried on whatever they had. बस ये है कि मैं आप लोगों से यही रिक्वेस्ट करूँगा कि आप अगर ये समझते हैं कि फाउंटेन पेन जो एक आर्ट फॉर्म होकर रह गया है, उसे हम लोग मास तक पहुँचाएँ। तो जैसे हमारे डीन साहब ने अपना वक्त दिया, अपना स्पेस दिया, अगर आप लोग भी इंडिविजुअली कोशिश करें तो ये चीज़ बहुत मुमकिन है कि हम लोगों तक दूर तक पहुंच सकें। और चौम जैसे लोग जब तक हैं तब तक ये आसरा और उम्मीद बंधी हुई है
कि ये इसे किया जा सकता और ये बहुत मुमकिन है। अब मुझे अब सही मानों में अब समझ में नहीं आ रहा है कि मैं क्या कहूँ। थोड़ा सा अजीब सी फीलिंग हो रही है, क्योंकि मैंने एक्चुअली सही मानों में एक्सपेक्ट नहीं किया था। मैंने समझा था कि इंथुजियास्ट होंगे, इंथुजियास्ट के सामने बैठ के मुझे बातें करनी होगी, लेकिन यहाँ तो बहुत डिफरेंट फील्ड के करेक्टर्स हैं। इन आवर हार्ट वी आर ऑल इक्वल, ऐसा है मैं फील करता हूँ कि मैं फाउंटेन पेन से मोहब्बत करता हूँ, तो मुझे मालूम है कि दूसरे लोग जो दूसरी चीज़ों में कलेक्ट करते हैं समझो वो भी उतनी ही मोहब्बत करते होंगे। आई वॉज ए विंटेज कलेक्टर ऑल्सो, लेकिन आई लिटरली फॉर द सेक ऑफ फाउंटेन पेन आई चेंज माई फोकस एंड literally working on fountain pen and related stuff, and that too mostly now focusing on Indian fountain pen। कि एज ए हिंदुस्तानी हम एक कमज़ोरी को तो अपने एक्नॉलेज करते ही हैं कि हमने सब कुछ किया, सिर्फ उसका रिकॉर्ड नहीं रखा। अब ये सारे फाउंटेन पेन्स हैं, वर्ल्ड क्लास हैं। अगर मैं इनको इंटरनेशनल ब्रांड्स के साथ मिक्स कर दूंगा तो आप इसको आइडेंटिफाई नहीं कर सकते हैं, लेकिन मुझे इसकी कोई हिस्ट्री नहीं मालूम। एक एक फाउंटेन पेन की हिस्ट्री के लिए अब आप सोच लीजिए कि एक मैन्युफैक्चरर है, मैं उसकी फैमिली से पूछता हूँ अगर कि आप लोगों ने मैन्युफैक्चरिंग कब शुरू की, तो वो मुझे 15 ईयर्स के जो है रेंज देते हैं, बिटवीन 1925 एंड 40। अब आप सोचिए मैं क्या लिख सकता हूँ हिस्ट्री। तो इट्स ए कांस्टेंट स्ट्रगल, बट बहुत सारे लोग काम कर रहे हैं। कलकत्ता में दादा कौन बता रहे थे जो हिस्ट्री लिख रहे हैं, कलकत्ता की हिस्ट्री जो लिख रहे हैं, तो मैं चाहता हूँ कि जो सोहन बाबू हैं, तो जब कलकत्ता की हिस्ट्री आ रही है तो एक हमारा बहुत बड़ा सेगमेंट है फाउंटेन पेन नहीं बल्कि राइटिंग इंस्ट्रूमेंट का। यू आर द लीडर, इसको स्पेस मिलना चाहिए मुझे लगता है, फाउंटेन पेन एंड रिलेटेड स्टफ। इस पे अगर आप कलकत्ता की हिस्ट्री में उसे स्पेस देते हैं, यू हैव द रिचेस्ट हिस्ट्री आई बिलीव इन, कि फाउंटेन पेन या उससे रिलेटेड कोई भी चीज़ें हैं। गुप्तूज वॉज वन ऑफ द फाइनेस्ट ऑफ इट्स टाइम। जो भी उसने बनाया, चाहे वो डिप पेन्स हों, चाहे निब्स हों, चाहे उनके फाउंटेन पेन्स हों, दे आर ऑल वर्ल्ड क्लास। स्टिल they are world class, whatever remain we have, they are the best। तो हमारी ऐसी लेगेसी रही है, ऐसी हिस्ट्री रही है, और हिस्ट्री लिखी जाए कलकत्ता की और उसमें उसकी प्रेजेंस ना होनी चाहिए, मुझे ऐसा लगता है। तो आई रिक्वेस्ट whoever is writing history of Bengal or Calcutta presidency to include fountain pen and related stuff, and हम लोग अगर किसी काम आ सकते हैं तो आई बी वेरी प्लीज टू कम फॉरवर्ड। जो हमारे पास इंफॉर्मेशन है मैं ग्लैडली आई लव टू शेयर बेसिकली। तो थैंक यू वेरी मच फॉर टाइम एंड चौंदा, आई एम रियली हम्बल्ड एंड जस्ट गिव मी सच गैदरिंग्स ओनली, कहते हैं कि स्ट्रेंथ देती है, तो आई really going to carry forward a lot of energy and resolve to carry on with whatever I'm trying to do. And thank you. Thank you very much, Mr. Yusuf Mansoor sahab। ফিরে আসি আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোতে। আমরা সম্মানিত আজকে আমাদের মধ্যে অনেক বিশেষ অতিথি আছেন, আরও পরবর্তীকালে কয়েকজন এসছেন। বিশিষ্ট সমাজসেবী শ্রী রণজয় রক্ষিত আমাদের মধ্যে আছেন, আমাদের প্রফেসর দিলীপ সাহা তিনিও এসে উপস্থিত হয়েছেন। আমরা সম্মানিত আমাদের মধ্যে আমরা পেয়েছি রেভারেন্ড ফাদার ডক্টর এ জেভিয়ার, যিনি আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং যিনি তার ডক্টরেট করেছেন একটি অতি বাস্তব বিষয় নিয়ে, সেটা হচ্ছে শহরের আর্সেনিক প্রবলেম নিয়ে। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ তার এক আত্মিক বন্ধন। এছাড়াও তিনি যুক্ত ইউএসের সান্টা ক্লারা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। সারা পৃথিবীতে পরিবেশ নিয়ে এই মানুষটির নিরন্তর সংগ্রাম করে চলেছেন। তাকে
আমরা কুর্নিশ জানাই তার এই কাজের জন্য। আমরা তাকে ডেকে নেব তার সংক্ষিপ্ত ভাষণের জন্য। আমি একজন অবঙ্গ সন্তান। রামেশ্বরম থেকে আমি এসেছি 1988 সালে, পা দিয়েছি। পশ্চিমবঙ্গের সঙ্গে প্রেমে পড়ে গেছি, বাংলা ভাষা শিখেছি। আমার বিএসসি জুওলজি নিয়ে পড়াশোনা করেছি স্কটিশ চার্চ কলেজে। তারপর আবার ফেরত এসেছি। আমার পিজি এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়বার সময় আমাদের প্রজেক্ট ওয়ার্ক করতে হয়। তা আমি বললাম আমি পশ্চিমবঙ্গ যাব, একটি সামাজিক কিছু কাজ নিয়ে তাদের মানুষের কাছে ফেরত যাওয়ার মতো একটি কাজ করব। So I took the work on arsenic contamination and cancer outcome in human beings. How many years does it take to come out as a cancer end point in the human being? So we call it in scientific term the latency period. The outcome sounds very simple, কিন্তু কাজ অনেক পরিশ্রম করতে হয়েছিল আমাকে। গবেষণার সঙ্গে আমার বার্কলি ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া প্লাস পিজি হসপিটাল ডক্টর গুহ মজুমদার ছিলেন আমাদের প্রজেক্ট ইনভেস্টিগেটর। রোজ প্রায় 180 কিলোমিটার আমরা পরিশ্রম করে জল সংগ্রহ করে পেশেন্টকে দেখা করে। Not just that in the past people went and took nail hair and then they never went back. আমি তাদের ফেরত গিয়েছিলাম, ঘরে ঘরে গিয়ে দরজায় ঘা দিয়ে ওদের রেজাল্ট দিয়ে বললাম আপনার এই অসুখ হতে পারে, এই কয়েক বছরের মধ্যে আমি আপনাকে আগেই নিয়ে যাব পিজি হাসপাতালে, একটু ট্রিটমেন্ট করিয়ে হয়তো আপনি 4 বছর থাকবেন, আমার ট্রিটমেন্টের পরে হয়তো 15 বছর থাকবেন। So that was the little gift I gave to Kolkata in human dignity. Swami Vivekananda বলেছিলেন যে the divinity is within you and that should come out and that day you are revealing God's plan to others. সেটাই আমার অবদান। কিন্তু চন্দার সঙ্গে তারপরে দেখা হয়েছিল বাই অ্যাক্সিডেন্ট থ্রু সমীর। তো মা এখনই বলছিলেন মাসিমা ও পাগলামি করছে এই পেন নিয়ে। It is in fact madness. When the world is going opposite direction, we are going towards just the opposite. Everybody is talking about fashion and pen and all that. We want to establish that Sanskriti which believed in writing in ink pen. I used to fight with my brother for a hero pen. That time it was 12 rupee. And then to get the different ink, Brill ink was very famous. And I wanted to write in Brill ink only. And my brother would steal away my ink because I liked that ink. সেই বন্ধনটা ভেঙে গেছে এখন, বল পয়েন্ট পেন লিঙ্ক পেন যা এসে গেছে। আপনারা যে you are starting this new trends of coming to the people and say this is worth, does not die down, and that's something I liked it. আমি একমাত্র অনুগত সৈনিক চমদার, তাই যখন বলেছে আপনাকে আসতে হবে আমি চলে এসেছি। আমার আশীর্বাদ থাকবেই থাকবে ঈশ্বরের আশীর্বাদের জন্য আর আপনাদের সবারই সহযোগিতার জন্য। তার এই একটি প্রেরণার কাজ, এটা আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ। মিস্টার ইউসুফ মনসুর তিনি ফাদারকে একটি কলম উপহার দিচ্ছেন তার সংগ্রহ থেকে, এবং হাতে করে এটি তৈরি করেছেন, রেস্টোর করেছেন পেনটিকে। এই স্মৃতিটুকুই থাকুক আমাদের মধ্যে। ধন্যবাদ। আমাদের মধ্যে আছেন প্রফেসর দিলীপ সাহা, ভবানীপুর এডুকেশন সোসাইটির ডিন। ভবানীপুর এডুকেশন সোসাইটিকে একটি সম্পূর্ণ নতুন এক মাত্রায় নিয়ে গেছেন দিলীপ বাবু, যেখানে প্রথাগত পুঁথিগত শিক্ষা ব্যবস্থার বাইরে তিনি ক্যারিয়ার কানেক্ট প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের নতুন আলো দেখাচ্ছেন। আমরা শ্রদ্ধা জানাই তাকে তার এই কাজের জন্য। আমরা
তাকে ডেকে নেব তার কাছে কিছু কথা শোনার জন্য। ধন্যবাদ। Friends, I wasn't really prepared to say anything over here. Whatever little I had to say, I had already said in the morning when we had this small gathering of students where the collector present over here was there and he spoke to them. I honestly feel, I have been one person and I have been a lone ranger quite often. When I find that my pen runs out of ink, and since quite often I use the fountain pen, I'm surprised, this incident that I'm sure many of you all would like to remember. I have had this incident with the Institute of Chartered Accountants and at the Institute of Company Secretaries. It used to happen even in our college, in the staff room where I sit. My pen runs out of ink and I would ask for ink, and people would look at me that, ink? What? You can keep this pen. They have offered me this pen, keep it. But sir, ink apni, please don't ask for ink. Ink, where is ink anymore? So that used to be the situation, and of course it is slightly changing. At least in our staff room now we have ink. In my office, of course, I have ink. At my home, also my wife fights with me that what is this ink doing over here? Hatao isko. Like that kind of thing. And I said, no. You know I write with fountain pens. At the CA Institute, you will not find it. This is something that's vanishing. I'm sure all of you all will recount. And we tried very hard to launch a movement which today we successfully talked about. And which is that some of the students came forward that we will not be using the fountain pens and we will give up the ballpoint pens. We discussed with them the amount of waste that is accumulating and the amount of plastic that is accumulating. One person throwing away a pen every 2-3 days. Just see the amount of plastic waste. Chomda had calculated, he said in a period of 3 years, maybe about 12 kgs of plastic we are adding because we are using plastic pens. So those kind of things. So it's somehow beginning to ring a bell. People are realizing it. But I to forget about all this. This is not important. I think that just the feel and the attachment with writing. Fountain pen lying in front of you, you simply feel like opening it up, and if nothing else, you would like to doodle a little bit. So even if that is there, then I think that there is a lot of personal touch with it. There is a lot of pride of possessing it, that kind of sentiment. People who've been doing it since some time, they realize that, well, this is my instrument, and if somebody uses it, then they feel a little, concerned about it. So those kind of things, these kind of sentiment, these kind of small feelings, I think the attachment that you have with the fountain pen is something that I really treasure. And I'm sure all of you all present over here would realize that. And that is the feel that we talk about with the students also. And the students also came to understand that, okay, yes, it makes sense. We made them write. And I think that was basically what we were telling them when I came in. So it's something that can be talked about. See, the world is not going forward. Somebody just said that we are moving ahead. And why would we go behind? Actually, we are moving ahead. Ultimately, we are moving in circles. We'll come back from where we moved ahead. And we'll rediscover that, okay, and that is also happening. We are rediscovering a lot of things. Whatever we thought was the right direction has also come back, and we've started realizing that, well, eating your food early before bed is required, as against 9 o'clock and 10 o'clock. We are discovering things once again. So I think we'll come back and the world will realize that fountain pens have a different feel. I was just saying this today in the morning as I spoke to the students. I just said that once you start writing with a fountain pen, you will feel it is an extension of your fingers. That is what you will feel. You won't feel that it's a different instrument you are using. It's an extension of yourself. So I really applaud this effort. I think that these are the lone crusaders who are left, whether it is the collector here or Chomda who writes a blog, or whether these collectors who put up whatever, I do not know. But whoever is left, I think we are the lone crusaders. But it all starts with one person, and देखते कारवा जुड़ गया, यूँ तो हम अकेले ही निकले थे. So I compliment all of you all for the effort and the interest in this, and I wish you all the best. Thank you so much. ধন্যবাদ জানাই আমরা প্রফেসর দিলীপ শাহকে। বাঙালি জীবনের যে কটি শতবর্ষ পেরিয়ে প্রতিষ্ঠান টিকে আছে তার মধ্যে অন্যতম অবশ্যই PM বাগজি। আমরা গর্ব করে বলতে পারি কিশোরী মোহন বাগজির প্রতিষ্ঠিত এই
বাঙালি প্রতিষ্ঠানটি আজও আমাদের স্বপ্ন দেখায়, আমাদের গর্বিত করে। আমরা অত্যন্ত গর্বিত যে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন PM বাগচির বর্তমান কর্ণধার শ্রী জয়ন্ত বাগচি মহাশয় এবং সেই বংশেরই আরেকজন শ্রী পীযূষ বাগচি। আমরা জয়ন্তবাবুকে ডাকবো, অনুরোধ করব কিছু বলার জন্য। উনি বোধহয় একটু শারীরিকভাবে অসুস্থ, উনি পীযূষকে দায়িত্বটা দিয়েছেন যে PM বাগচি সম্পর্কে এবং আজকের এই অনুষ্ঠান সম্পর্কে সংক্ষেপিত কিছু বলার জন্য। পীযূষ খুব ভালো বক্তা, দীর্ঘদিন বইমেলার সঙ্গে যুক্ত ছিল। শুভ অপরাহ্ন। যদিও চন্দ্রনাথ আমাকে এই অপরাহ্নে মাইক দিয়েছে কিছু বলার জন্য, কিন্তু আমি আমার কাকা শ্রী জয়ন্ত বাগচির বকলমে বলছি। আমার যা জানা তার হাত ধরেই প্রায় শেখা, কারণ আমাদের কোম্পানির যতটুকু ঐতিহ্য ততটুকু লালন করেছেন উনি, অন্তত আমি তাই দেখেছি। চন্দ্রনাথ প্রথমে অনুষ্ঠানটা একটা সুর বেঁধে দিয়ে গেছে, কালি কলম মন লেখে তিনজন। মূলত এখানে কলম নিয়ে আমাদের আজকের মূল অতিথি ডক্টর ইউসুফ মনসুর সাহেব বলেছেন, আমরা শুনেছি, ঋদ্ধ হয়েছি। আমি কালি নিয়ে কয়েকটা কথা বলবো, কারণ আমার প্রপিতামহ, আমার কাকা জয়ন্ত বাগচির পিতামহ কিশোরী মোহন বাগচি, তিনি এই কালি স্রষ্টা। কালি কবে প্রথম কোথায় আবিষ্কার হয়েছিল এটা কিন্তু ভীষণ বিতর্কিত ব্যাপার, এবং কেউ একটা নির্দিষ্ট সিদ্ধান্ত আসতে পারবে না যে এটা এখানে আবিষ্কার হয়েছিল এবং এই সময় আবিষ্কার হয়েছিল। যেমন চীনেরা দাবি করে ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে তারা নাকি কালির আবিষ্কর্তা। এই যুক্তির কোনো ভিত্তি আমরা কোথাও খুঁজে পাইনি। আবার এনিলাইন কালি, যেটাকে মূল রাসায়নিক কালি আমরা বলি, সেই কালি প্রথম যতদূর জানা যায় ১৮৭৯ সালে জার্মানিতে প্রথম এটা তৈরি হলো, এবং ঠিক তার 4 বছর বাদে ১৮৮৩ খ্রিস্টাব্দে সম্পূর্ণত ওই পদ্ধতির বাইরে ভারতীয় নিজস্ব দেশজ পদ্ধতিতে সেই রাসায়নিক কালির সমান গুণসম্পন্ন একটি কালি উৎপাদন করলেন আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা এবং আমাদের প্রপিতামহ কিশোরী মোহন। আমাদের কালির নাম আইডিয়াল। সেই সময় কিছুদিনের মধ্যে বাজারে আমরা অন্তত দুটো খুব নামকরা কালির সন্ধান পেয়েছিলাম। একটি সুলেখা, তার কর্ণধার আমাদের সামনেই বসে আছেন, তিনি নিশ্চয়ই কিছু বলবেন। আরেকটি কাজল কালি, যার বিজ্ঞাপন স্বয়ং রবীন্দ্রনাথ করে বিখ্যাত করে দিয়ে গেছেন। তো আমাদের কালির বিজ্ঞাপন কিন্তু খুব কম সংবাদপত্রে থাকতো। তখন মনে রাখতে হবে গণমাধ্যম হিসেবে দুটি জিনিস স্বীকৃত ছিল, একটি সংবাদ মাধ্যম, সংবাদপত্র, এবং আরেকটি হচ্ছে পঞ্জিকা। লোকের ঘরে ঘরে একটি সংবাদপত্র থাকতো, কিন্তু তার থেকে বেশি থাকতো পঞ্জিকা। অবিভক্ত বাংলায় আমাদের পঞ্জিকা ২.৫ লাখ বিক্রি ছাপিয়ে গেছিল। তো এইভাবে পঞ্জিকার মাধ্যম দিয়ে বিজ্ঞাপনটা আমাদের বেশি হতো বলে আমরা সংবাদপত্রে সেভাবে আসতে পারিনি। কালির ভূমিকা নিয়ে একটু বলি। কালি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভূমিকা পালন করেছে। আপনারা অনেকেই জানেন, রোমেনিয়াতে একসময় কালি অপরাধীদের ধরে তাকে জোর করে বেঁধে তার ডান কানটা লাল কালিতে রাঙিয়ে দেওয়া হতো, যাতে পরবর্তী পর্যায়ে চিহ্নিত করা যায় এ চোর। তো এইরকম বহু জায়গা আছে। আপনারা ফ্রান্সের কথা জানেন, ফ্রান্সেও অপরাধীদের একসময় এই ভাবে শাস্তির ব্যবস্থা ছিল, এবং আমরা ভিক্টর হুগোর নভেলে এর সন্ধান পেয়ে থাকি।
আমাদের কালি যখন তৈরি হয় তখন কালির জলটা কিন্তু যে কোনো জলে তৈরি করা যেত না। সম্ভবত আমি যতটুকু শুনেছি পারিবারিক সূত্রে, পুকুরের জল, পরিষ্কার পুকুরের জল যেটা ছেঁকে নিয়ে ব্যবহার করা হতো, বড় বড় পরিষ্কার ন্যাকড়া থাকতো, সেই ন্যাকড়ায় ছেঁকে নিয়ে ব্যবহার করা হতো, তার থেকে কালি তৈরি হতো। এটা আমার কাকা জয়ন্ত বাগচি বা সুলেখার কর্ণধার কৌশিক বোধহয় এরা বলতে পারবেন আমার থেকেও একটু বেশি। আমি যেটুকু শুনেছি সেটুকু বললাম। এছাড়া দুটো অদ্ভুত ফলের নাম বলছি, আমি জানি না কে শুনেছেন, টরি ফল এবং মাজু ফল। টরি ফল থেকে ট্যানিক অ্যাসিড তৈরি হতো আর মাজু ফল থেকে তৈরি হতো গ্যালিক অ্যাসিড। 30 সাল অব্দি মাজু ফল কালি শিল্পে ব্যবহার হয়েছে, টরি ফল তার আগেই বিলুপ্ত হয়েছে, কারণ তখন বাজারে সরাসরি গ্যালিক অ্যাসিড আসা শুরু হয়ে গেছে। আমি 1930-এর কথা বলছি। তো এই জায়গা থেকে কালির বিবর্তন ঘটতে থাকে। আমার প্রপিতামহ মারা যান 1923 খ্রিস্টাব্দে, প্রয়াত হন। তো তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন কিন্তু গ্যালিক অ্যাসিডের কোনো সন্ধান ছিল না, তখন তিনি মাজু ফলই ব্যবহার করতেন। এইভাবে সম্পূর্ণ তো দেশ, আপনারা এখানে অনেকেই আছেন যারা গ্রামে গঞ্জে টগর ফুলের যে গাছ আছে তার যে পাতা হয় সেই রকম পাতার মতন দেখতে এই রকম উচ্চতা সম্পন্ন একটি গাছ দেখে থাকবেন, তাতে বেগুনি রঙের গোল গোল ফল হয়। আপনারা যদি সেই বেগুনি ফল হাতে রং ঘষে নেন তাহলে দেখবেন অদ্ভুত একটা বেগুনি রং এসে গেছে, যেটার কিন্তু অনেক দিন অবধি তার স্থায়িত্ব থেকে যায়। আমরা রামকিঙ্কর বেজের দেখি নাই ফিরেতে দেখেছি রামকিঙ্কর কিভাবে গাছের রং ব্যবহার করতেন, সেখান থেকে ছবি আঁকার রং উনি সংগ্রহ করতেন। তো ঠিক তেমনিভাবে দেশজ পদ্ধতিতে তখন কালিগুলো তৈরি হতো। এটা এখানে যারা যারা উপস্থিত আছেন এবং যারা এ নিয়ে চর্চা করেন তারা সবাই জানেন। আমরা এই লেখার কালি প্রথম বাজারজাত করে 1883। তার মানে এই নয় যে 1883 আগে কালিটা তৈরি হয়নি, যদিও তখন কিশোরী মোহনের বয়স মাত্র 15, এটা মাথায় রাখতে হবে। উনি মোটামুটি আমরা যতটুকু জানি 12 বছর যখন বয়স, একটি নেহাত বালক কিশোর, তিনি সেই সময় থেকে কালির চর্চা এবং চর্চা শুরু করেন। যাই হোক, লেখার কালি থেকে তার পরবর্তী পর্যায়ে বাঙালি যেখানে উত্তরণ ঘটালো কালি, সেটা হচ্ছে রাবার স্ট্যাম্পিং। রাবার স্ট্যাম্পের জন্য আলাদা রকমের কালি তৈরি হলো। এইবার কালির তরলতা থেকে কালির গাঢ়তা এইটাকে নির্ধারণ করা হতে লাগলো। পাশাপাশি আরেকটি জিনিস, কালিকে কিন্তু লেখার কালিকে দুটো ভাগ করে দেওয়া হলো, একটা পাউডার কালি, একটা তরল কালি। যে তরল কালির দোয়াত আপনারা এখানে দেখতে পাচ্ছেন, একটা মাত্র কৌটো রয়েছে, ওই কৌটোতে, ওটা আমাদেরই কোম্পানির, PM বাগচি কোম্পানি, তো ওই কৌটোতে ইঙ্ক ট্যাবলেট রাখা হতো। ট্যাবলেটের আলাদা মেশিন আসতো, সেই মেশিন আসতো নিউজিল্যান্ড থেকে। তো যাই হোক, এই ট্যাবলেট কালি কিন্তু তৈরি হতো পাউডার কালি থেকে, ডাস্টকে শক্ত করে, হিটের মাধ্যমে শক্ত করে ট্যাবলেট কালি তৈরি হতো। এইভাবে আমরা তখন তরল কালি, পাউডার কালি এবং ট্যাবলেট কালি, 3টে কালি পেয়ে থাকি। আমরা যখন লেখার কালি থেকে রাবার স্ট্যাম্পিংকে উত্তরণ ঘটালাম, তারপরেই এটাকে নানা ভাগে ভাগ করে দেওয়া হলো। যেমন নিউমারেটিং কালি, ডেটিং কালি। যখন আমরা বড় বড় বস্তা পাঠাই, তাতে স্ট্যাম্প করার জন্য যে কালিগুলো ব্যবহার হয়, সেই কালি। এরকম নানা রকমের কালি, প্রায় 64 রকমের কালি এবং 6 থেকে 7টা রঙের কালি কিশোরী মোহন আবিষ্কার করলেন। PM বাগচির কালির বিবর্তন হিসেবে আমি বেশি সময় নিতে পারি না, কারণ একটা ছোট অনুষ্ঠান।
এবং সেই অনুষ্ঠানে আরও কেউ কেউ বলবেন। এটা নিয়ে তো ইতিহাস বলা যায়, রাত কাটিয়ে দেওয়া যায়, কিন্তু সেটা কখনোই কাম্য নয়। আমি বরং আপনারা এতক্ষণ ধরে যেটুকু শুনেছেন সেই শোনাটুকুর জন্য আপনাদেরকে ধন্যবাদ দিই। আমাদের মূল অতিথি ইউসুফ মনসুর সাহেবকে ধন্যবাদ দিই, আমাদের চন্দনাকে ধন্যবাদ দিই। চন্দনাকে তো অবশ্যই দিতে হবে, নইলে তো আমাকে দেখিয়ে নেবে পরে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ পীযূষ। পীযূষের সঙ্গে বন্ধুত্বটা আমার প্রায় 35 বছর হয়ে গেল, তাই জন্য এটা বলার অধিকার আছে। ফিরে যাই, আর খুব সংক্ষেপিত আমাদের অনুষ্ঠান, আর মাত্র 3 জন বক্তা আছেন। রবীন্দ্রনাথ স্বয়ং নামকরণ করেছিলেন, গান্ধীজির স্বদেশীর অনুপ্রেরণায় তার পথ চলা শুরু। বাঙালি জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ এক এবং অদ্বিতীয় সুলেখা কালী। সেই কালীর কর্ণধার শ্রী কৌশিক মৈত্র আজ আমাদের মধ্যে উপস্থিত। পেশাগতভাবে ইঞ্জিনিয়ার, প্রাচ্যের লোভনীয় বিরাট চাকরি ছেড়ে চলে এসেছেন সোজা নিজ ভূমে। আজ তিনি একটি বিশেষ ঘোষণা রাখবেন আমাদের জন্য, যেটা আমরা করতালি এবং করতালি এবং করতালি দিয়ে আমরা সেই ঘোষণাটি শোনার পর ঋদ্ধ হব। ধন্যবাদ চন্দ্রনাথদা। এতক্ষণ ধরে আমরা খুব সুন্দর সুন্দর বক্তব্য শুনলাম। বক্তব্য আমি ভালো রাখতেই পারি না। এত সুন্দর করে উনি কালীর ইতিহাস কিভাবে ওনারা করছেন, ওনারা বিরাট প্রতিষ্ঠান, বিরাট নামকরা প্রতিষ্ঠান, কি সুন্দর করে উনি বললেন। এরপরে কালীর ইতিহাস বা কিভাবে কালী শুরু হয়েছে বলার অপেক্ষা রাখেন, আমি তো কিছু বলবোই না। উনি আমার চেয়ে অনেক ভালো জানেন। আমি জানি এখন আমি কিভাবে করি, আগে কিভাবে হতো আমার ঠাকুরদা বাবারা হয়তো বলতে পারতেন। সুলেখা বন্ধ হয়ে যায় 1988 সালে। তারপরে সুলেখা চালু হয় আবার 2006 সালে। মাঝে মাঝে আমি ভাবি চালু করাটা এদেশে আবার ভুল হলো কিনা। এদেশে ব্যবসা করা দিনকে দিন যেন কঠিন হয়ে যাচ্ছে। আর আজকাল শুধু কালি বিক্রি করে তো চলে না, আজকাল আমাদের অন্য অনেক কিছু করতে হয়। আমরা মাঝে মাঝে তাই বলি এখনো আমরা কালি তৈরি করি, উই অলসো মেকিং, এই স্লোগানটা আমরা করছি। কালি আমরা এখন অন্যরকম ভাবে, আমার আগে দেখেছিলাম মূলত 2 ধরনের কালি বা 3 ধরনের কালি চলছিল। ব্লু, মানে যেটাকে আমরা রয়্যাল ব্লু বলতাম, ব্ল্যাক, ব্লু ব্ল্যাক, রেড। আমরা এখন অনেকের সঙ্গে কথা বলে যখন নতুন করে চালু করলাম, আস্তে আস্তে আরো 6টা রং নিয়ে আসলাম, যেমন ক্রিস্টাল ভায়োলেট, মাস্টার ব্রাউন, ফ্লেমিং অরেঞ্জ, মস গ্রিন আর এমারেল্ড গ্রিন। এরকম আরো কিছু রঙে আমরা রাখলাম, কিন্তু আমাদের মার্কেটিংটা সেভাবে আমরা কোনোদিনই করে ওঠা হয়নি কালির রেঞ্জে। মূলত আমাদের দোকান থেকেই পাওয়া যায় কালি, কিছু কিছু জায়গায় লোকে নিয়ে যায়, তারা বিক্রি করেন, তাদের মতো করে ইউজ করতে নিয়ে যান। আমরা খুব শীঘ্রই ফ্লিপকার্ট আর অ্যামাজনের জন্য একটা নতুন করে প্যাক করছি, যাতে এটা ভেঙে না যায়, নিয়ে যাওয়া যায়। সেগুলো করে নিয়ে আসবো, আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো। চমদার সঙ্গে আমার আলাপ খুব বেশি দিনের না। চমদার সঙ্গে আমার কথা বলার কথা ছিল 5-7 মিনিটের জন্য, সেটা তারপরে কতক্ষণ হয়েছিল আমার মনে নেই, ঘন্টা 2-2.5। মানে চমদার সঙ্গে কথা বলতে শুরু করলো তো একটার পর একটা জিনিস জানা যায়। তারপর আমাদের বহুবার দেখা হয়েছে। আজকে আমার এখানে থাকার কথা ছিল না, কিন্তু চমদা বললেন থাকতেই হবে, তো ট্যুরটা ক্যান্সেল করে এসে যে এত সুন্দর একটা প্রোগ্রাম দেখবো, আপনাদের সঙ্গে আলাপ হবে, এত সুন্দর সুন্দর কথা শুনবো, ইউসুফ মনসুর সাহেবের সঙ্গে দেখা হবে, এটা একটা বিরাট ভাগ্যের ব্যাপার। আমি সবাইকে তাই জন্য ধন্যবাদ জানাচ্ছি এখানে আমন্ত্রণ করার জন্য। একটা জিনিস যেটা আমি শেষ করার আগে বলতে চাই, আজকের প্রোগ্রামটা যেন শুরু হয়,
মানে কিভাবে উনি যেটা বলছিলেন কিভাবে এটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, লোকের মধ্যে আবার ছড়িয়ে দেওয়া যায়। এখন কিন্তু আমরা খুব ভালো সময়ে আছি যেখানে কালির চলটা কিন্তু বাড়ছে, ক্রমাগত বাড়ছে। আমি আমার নিজের দোকানের বিক্রি থেকে বুঝতে পারি কিভাবে চলটা বাড়ছে। আগে আমরা 2 মাসে একদিন প্রোডাকশন করতাম কালি, এখন আমাকে বলে যে শুনি যেটা প্রায় নাকি কালির ডিমান্ড আসছে। তো এইটা কিন্তু একটা খুব ভালো টেন্ডেন্সি যেটা দেখা যাচ্ছে। লোকের ইচ্ছা আছে কিন্তু লোকের কাছে সুযোগ নেই কম দামে ভালো কালি পাওয়ার। তো সেইখানটা যদি আমরা কোনোভাবে আসতে পারি এবং নতুন জেনারেশনের কাছে, আজকে যেরকম ভাবে আপনারা ভবানীপুর এডুকেশন সোসাইটিতে বাচ্চাদের হাতে ঝর্ণা কলম আর কালি তুলে দিলেন, তারা লিখলো, অনেকেই জানে, অনেকে জিনিসটা শুনেছে, অনেকে দেখেছে, কিন্তু কেউ লেখেনি। যারা একবার লিখেছে বা যারা ভালোবেসে ফেলেছে জিনিসটাকে, তারা কিন্তু কালির পেন ছাড়া, ঝর্ণা কলম ছাড়া লেখে না। এবং বহু ব্যক্তির সঙ্গে আমার আলাপ হয়েছে যারা বলছেন আমরা এখনো ঝর্ণা কলমে লিখি। বহু ছোট ছেলে মেয়ে আমি দেখেছি যারা ঝর্ণা কলমে লেখে, তারা প্রেফার করে। কারণ আগের মতো তো পরীক্ষার সময় না ডট পেন ইউজ করে, কিন্তু বেশিরভাগ সময় তাদের কমিউনিকেশন হচ্ছে কম্পিউটার। তো লেখার সময় তারা বলেন না ওটা দিয়ে লিখলে ভালো লাগে। পার্টিকুলারলি আমরা দেখেছি আমাদের সিনিয়র যারা অ্যাডভোকেটস আছেন, জাজেস আছেন, সেটা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তাই জন্য লোয়ার কোর্টেও তাই হয়। ডাক্তাররা প্রচুর এখন ইউজ করছেন। আমাদের কিছুদিন আগে একটা ওষুধ কোম্পানি থেকে আমাদের কাছ থেকে পেন, কালি সব নিয়ে গেল ডাক্তারদের গিফট দেওয়ার জন্য। মাস 2 আগে লন্ডন থেকে বাঙালিরা, লন্ডন শারদোৎসব কমিটি, তারা আমাদের কাছ থেকে 100টা পেন নিয়েছিল। লন্ডনে গিয়ে অর্ডার দিল আরো 600টা পেন কালি লাগবে, খুব মানে 2-3 মাস আগে। এবার তারা আবার দুর্গাপুজোয় আসছে, বলেছে আমাদের কিন্তু প্রচুর লাগবে, আমরা একটা বাক্স ভর্তি নিয়ে যাবো, আপনার আগে থেকে প্রস্তুত থাকুন। তো যাই হোক, আমি একটা জিনিস বলার চেষ্টা করি, চলটা বাড়ছে, চলটাকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় একটা ক্রিয়েটিভ পার্টের মধ্যে। শুধু কালি বলে কোথাও গিয়ে লাভ নেই, তার সঙ্গে যদি যারা যারা আপনারা ইন্টারেস্টেড তারা সবাই যদি মিলে একটা চিন্তা ভাবনা করেন, একটা প্যাকেজিং, স্কুলের বাচ্চাদের কাছে কিভাবে একটা প্যাকেজিং এ যাবে, যেখানে কালি থাকবে, যেখানে অন্য কিছু থাকবে, যেখানে একটা কম্পিটিশন থাকতে পারে। সেটা হতে পারে গল্প লেখার কম্পিটিশন, আমাদের ছোটবেলায় হতো, বা রচনা লেখার কম্পিটিশন। আপনাদের মধ্যে অনেক গুণী ব্যক্তি আছেন, আমার আইডিয়াস খুব কম, আমার পারি না। তো সামনে সবাই আছেন বসে, তারা যদি ভাবনা চিন্তা একটা, যদি আমরা ছোট্ট একটা কি বলে আগেকার দিনে বলতো কোয়ালিটি সার্কেল করা যায়, যেখানে রেগুলার আমরা ঠিক করলাম 15 দিনে 15 মিনিট বা আধ ঘন্টার জন্য বসে একটু আলোচনা করা। আর এখন তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মানে হোয়াটসঅ্যাপ কোয়ালিটি সার্কেল করলেও হয়ে যায়, কাউকে মিটও করতে হবে না, ভার্চুয়াল জিনিস করে যদি একটা আইডিয়া জেনারেট করা যায় কিভাবে কাকে কাকে নিয়ে আমরা যারা এটাতে ইচ্ছুক, অনেক লোক আছেন, অনেককে আমরা পাবো। আস্তে আস্তে দেখবেন হয়তো 4 জন দিয়ে শুরু হয়ে ওটা 400 জনে যাবেন। স্যার আছেন, স্যার তো আরো ওখান থেকেও পার্টিসিপেট করবেন, কারণ এটা তো কোনো অসুবিধাই নেই। এটা একটা যদি কিছু ভাবনা করা যায় তাহলে আমার মনে হয় যে আমরা যদি কিছু করতে পারি, সেদিকে আমি বলবো এই অনুষ্ঠানটা যেটা চমদা আজকে শুরু করলেন সেটা সবচেয়ে বেশি সাকসেসফুল হবে সেদিকে। ধন্যবাদ। একটা রিকোয়েস্ট আছে, সুলেখা ব্লু ব্ল্যাক আবার চাই। ব্লু ব্ল্যাক তো আছে মনে হয় না, মাঝখানে বন্ধ হয়ে গেছিল তো। না, হয়তো 2-3 দিনের জন্য হয়েছে, থাকবে। আমার এখানেও থাকতে পারে, দেখতে পারেন 10টা কালো রঙের মধ্যে ব্লু ব্ল্যাক থাকার কথা। দেখতে হয় ব্লু ব্ল্যাকটা হিট। ধন্যবাদ কৌশিক বাবু, উনি ওনার বক্তব্যের মাঝখানেই বলে দিয়েছেন নতুনভাবে, সেটা আমরা একটা সবাই মিলে করতালি জানাই যে সুলেখা কালি আবার নতুন মোড়কে পাওয়া যাচ্ছে এবং এটা ওয়েব লঞ্চও হয়েছে, এটা অনলাইনেও এটা হতে চলেছে, এটা অনলাইনে এবার পাওয়া যাবে। এটা বিরাট ব্যাপার, এই ঘোষণাটাই বাকি ছিল। এবার আমাদের 2 সংগ্রাহক বন্ধু আছেন, শুধু সংগ্রাহক না, আমরা প্রথমে যাকে ডেকে নেব সেই মানুষটি আদ্যপান্ত একজন শিক্ষাবিদ, পড়াশোনা নিয়ে থাকেন, পেশাগতভাবে বিখ্যাত ইকোলজিস্ট।
তিনি একটি অসম্ভব কাণ্ড করছেন। তিনি যেটা ইউসুফ মনসুর সাহেব বললেন যে এখানের পেনের সামগ্রিক ইতিহাসটা ধরে রাখার চেষ্টা করছেন শ্রী শোভন রায়। শোভন রায় মহাশয় একদিকে অসামান্য একজন সংগ্রাহক, কলমের ওপরে এবং আমাদের দেশি কলমের ওপরে ওনার যে সংগ্রহ আছে সেটা দেখার মতো। আমাদের নিজস্ব একটি ছোট্ট গ্রুপ আছে কলকাতা কথকতা বলে। আমরা প্রত্যেক বছর এই কলকাতা কথকতার পক্ষ থেকে একটি করে এক্সিবিশন করি শ্রী অরবিন্দ ভবনে। আমাদের এখানের অনেক মানুষ আছেন, অপূর্ব পাণ্ডা, সৌভিক রায়, কৌস্তব বোস, সংগ্রাহকরা রয়েছেন যারা নিজেদের সংগ্রহগুলো সেখানে প্রদর্শিত করেন। তো গত বছর মানে এই বছরে জানুয়ারি মাসে আমাদের যে এক্সিবিশনটা সেখানে হয়েছিল তার বিষয় ছিল কালি কলম মোড়, যে বিষয় নিয়ে আজকে এখানে কথা হচ্ছে। আমরা শোভনবাবুর কাছে সংক্ষেপে এই অনুষ্ঠান সম্পর্কে এবং তার মতামত জানবো। শোভনবাবুর মতামতটা জানা আমাদের খুব জরুরি। Thank you, Chandrananda. Initially, I thought that it would be a program with constrained time. They said me that you would have to speak for 5 minutes. So I made a written presentation for 5 minutes. So I shall speak in Bengali. मंसूर साहब के लिए একটা জিনিস জানবেন, मंसूर साहब, we are known to each other through social media. Through social media, and I have not seen any person in India technically so sound as Yusuf Mansoor Sahab regarding the engineering technology of fountain pens all over the world. I am not saying he's a great historian, I am not saying he's this and that, but I am saying that Yusuf Mansoor Sahab is technically or technologically the greatest person today in India who knows everything about a pen, the technical details of a pen, I think produced all over the world as far as possible for him. The thing is that we can divide our history of Indian fountain pen in 4 phases. Initially, it starts from 1870, when the first seed was plowed. It continued up to 1910. From 1910, it was again second time pre-independence phase, up to 1947. Then came the golden period of the Indian fountain pen, 1948, 1950s, 1960s, 70s, 80s, 1990s, and 2000s, and that golden period ended with the death of Bhairav Prasad Vishwakarma, the last great pen turner in Uttar Pradesh. And after 2000, it is the period of the collectors, it is the period of the nostalgia, it is the period of the fountain pen makers who produce costly fountain pens. Because nowadays all fountain pens and those who thrive on fountain pens, interaction is very costly. 1,000, 1,500, 2,000. Artex pen is still there, 10 rupees, 15 rupees, but you cannot use more than 7 days those Artex pens. What we used during our school days. So it is the period of collectors. Practically we cannot bring back time. History loves itself. History loves repetition.
And time cannot be brought back. Technology can bring back some events of time, and such events may be repeated. As we are using this particular pen nowadays with needle type of nib. This is from Parker, and its basis, this is also a fountain pen, according to the experts like Waterman or Parker himself, because it uses liquid ink inside it, cartridge but liquid ink. The technology is different, delivery technology. That is conventional nib, and it is also a needle type of nib, and this was patented in 1800s. And today's Lewis patent is practically based on the patents of 19th century. Technology has brought back ink pens, but in different way. Ladies and gentlemen, we have a glorious history of fountain pen in India. Glorious history. And that history started near Calcutta in 19th century. So, in nutshell, it is there. The shell of the nut will be broken very soon. Now the pre-independent history of fountain pen of India is known to me at least. We need to know from 1940s, Wilson's time, 1940, because Wilson is the only pen which flourished all over India. All other pens flourished in pockets, but the Wilson is the only pen that started as Kiron in Calcutta and ultimately moved to Bombay through via Gujarat. And that is the only pen that flourished in Calcutta and through trade union problem in 1996 or 7 probably. And the last pen turner, the great pen turner, hand pen turner. We have got pen turners nowadays. Shamnal Sahib is there. We learn it, we have learnt it. But that is not I am saying. The last professional pen turner of pre-independent India expired. He was Mr. Bhairav Prasad Vishwakarma. His sons and grandsons, they have got shop now. He died in Varanasi. So, this is what I am saying. Today, nowadays, fountain pen is alive among the collectors only. I have given for my son, who is in class 9 now, to write, and he took fountain pen with him, and in school in class 5, and all his friends wanted to sit beside him that day to get it once and to write. And that day the pen was thrown out of window by the class teacher, and guardian was called. My wife had to go and to give St. Mary's Orphanage and Day School, Dum Dum of Christian Brothers of Ireland, written Mujleka. From next day, my son will not bring fountain pen in school. So situation nowadays, all industries, all makers of fountain pen, they are thriving. They are selling their products very costly, and that is not affordable to everybody, I am telling you. And that is the thing. We have to think it right. It is a status symbol. Doctors are using. Doctors are given gift by the medical evidence study, pelicans and this and that for signature. But that is status symbol. That is not the popular use. Popular use of fountain pen has ended, and it will never come back. Thank you very much. I don't know how relevant this was. I mean, price-wise, fountain pens are not that expensive. I can tell you. There are 10 rupees in there. Yeah. No, not 10 rupees, of course, but you can use it for
long period to some time. So these are not very expensive. Thank you very much. ধন্যবাদ সুমন। সুমনের কথা শুনে একটা কথা মনে পড়লো, আমাদের এই কলমে লেখা নিয়ে কিন্তু একটা লোকায়ত ছড়ার একটা লাইন আমাদের বাঙালি জীবনে কিন্তু ছিল, হাতে কালি মুখে কালি মা আমার লিখে এলি, বা বাছা আমার লিখে এলি। কোথাও এটা প্রবর্তিত হয়েছে হাতে মশি মুখে মশি, মশি মানে হচ্ছে কালি। তো লোকায়ত ছড়াতে কিন্তু আমাদের বঙ্গজীবনেরই অঙ্গটা ঢুকে গেছিল। সেই বঙ্গজীবনের অঙ্গ খুঁজতে বেরিয়েছিল এক মধ্যবিত্ত যুবক, স্বাস্থ্য দপ্তরের কর্মী পেশাগতভাবে। পারিবারিক সূত্রে কিছু জিনিস, বেশ কিছু জিনিস পেয়েছিল সংগ্রাহক হিসেবে। আস্তে আস্তে সে কলকাতার বুকে তার বাড়িতে একটি আস্ত মিউজিয়াম গড়ে তুলেছে। গত সপ্তাহে টেলিগ্রাফের ইয়ং মেট্রোতে তার সংগ্রহ নিয়ে লেখা হয়েছে এ সালার জাং ইন ক্যালকাটা। যদিও তার ভীষণ আপত্তি সালার জাংয়ের সঙ্গে তার মিউজিয়ামকে তুলনা করার, কিন্তু আমরা সবাই বলি যদি হায়দ্রাবাদ সালার জাং নিয়ে গর্বিত হতে পারে, আমাদের শহর কেন অপূর্ব পান্ডার মিউজিয়াম নিয়ে গর্বিত হবে না? অপূর্ব পান্ডাকে আমরা ডাকছি কেন? তার সংগ্রহ আপনারা দেখছেন এই টেবিলে তার সংগ্রহের মানে 0.001% সাজানো আছে। তার বাড়ির 3টে ফ্লোর সে শুধু তার সংগ্রহ নিয়ে ভরিয়ে তুলেছে। এমন একজন সংগ্রাহকের কাছ থেকে আমরা কিছু শুনতে চাইছি। ধন্যবাদ চন্দ্রনাথ। এখানে এত গুণী মানুষ হাজির, আর আমার মনে হচ্ছে যে আই শুড বি টার্মড অ্যাজ স্কোয়ার পেগ ইন আ রাউন্ড হোল এখানে আর কি আজকের দিনে আর কি। না আমি সেই অর্থে কলম সংগ্রাহক, না আমি সেই অর্থে কালি নিয়ে চর্চা করি বা কালি সংগ্রহ করি। আমাকে খুব বেশি হলে একজন সংগ্রাহকই বলা যেতে পারে শুধুমাত্র আর কি। এই একটি শব্দ হয়তো ব্যবহার করা যেতে পারে। আমার সংগ্রহের বিষয় হলো গিয়ে অবিভক্ত বাংলার বাঙালিদের সঙ্গে সংশ্লিষ্ট জিনিসপত্র, প্রধানত মধ্যবিত্তদের, উইথ দ্য ক্যাপিটাল ম আর কি, বড় ম। কারণ আমি ছোটবেলা থেকেই সংগ্রহের সঙ্গে যুক্ত আর কি। আমার বাবা ছোটখাটো একজন সংগ্রাহক ছিলেন, আমিও তার সাথে ছিলাম। আজ এখানে অবশ্য কালি বা কলম নিয়ে আমার বলার কোনো কথাই নয়, কারণ এখানে যে সমস্ত গুণী ব্যক্তিরা এবং যারা আছেন তাদের কাছে আমার নতুন করে এখানে যোগ করার মতো কিছু নেই আদারওয়াইজ। আমি বরং যখন আমার সঙ্গে চমের আলাপও মাত্র দিনে হবে বোধহয়, সব মিলে বোধহয় 3-4 দিন হবে আলাপ, তাও ফোনে আজকে প্রথম মুখোমুখি হলাম। তো চম আমাকে বললো এখানে আসবার জন্য, প্রধানত চাইছিল যে বোধহয় কিছু ডিসপ্লে করি এখানটায়, একটু ধারণা, যেহেতু ওদের ব্লগটার নাম ইঙ্কড হ্যাপিনেস। It starts with ink. It doesn't start with pen, but ink. এবং আমি বোধহয় সারফারোজ ফিল্মটা বোধহয় আপনারা সবাই দেখেছেন আর কি। সেখানে মনে আছে বোধহয় একজন মাওবাদী কোনো একজন নেতা এসে খুব হল্লা করছিলেন, একজনের কাছ থেকে কিছু রাইফেল অর্ডার দিয়েছিলেন ইত্যাদি। তো তারা রাইফেল সাপ্লাই দিতে পেরেছিল কিন্তু গুলি সাপ্লাই দিতে পারেনি আর কি। তখন বলেছিল যে গলিকে বিনা এই রাইফেল সব কে আয় পাথর হ্যায়। তো তেমনি কালি ছাড়া কলমও কিন্তু বোধহয় পাথর। আমরা যখন বিশেষ করে যখন লিকুইড ইঙ্কের কথা আলোচনা হচ্ছে এখানে বারবার, তখন কলমের জন্য কালি যদি না থাকে তাহলে কলম। আর আমার একটা বদভ্যেস হচ্ছে গিয়ে সংগ্রহের ক্ষেত্রে, সেটা হচ্ছে যা ট্র্যাডিশনাল সংগ্রহ সবাই করে আর কি, আমি ওখান থেকে পালাই। কারণ আমার খালি মনে হয় একই জিনিস রিপিট করে কি লাভ। তো অন্য কোনো একটা ফিল্ডে সংগ্রহ করা যাক। আমি এখানে দেখেছিলাম বেশ কিছু, কলকাতাতে বেশ কিছু কলম সংগ্রাহক আছেন, তার মধ্যে এখানে শোভনবাবু আছেন। শোভনবাবুর সঙ্গে আমি অফিসেই আমার পরিচয় হয়। আর সব্যসাচীরা আছেন। তো এরা আছেন, ফলে কলম সম্পর্কে একটু জানার সুযোগ হচ্ছে আমার এখন আর কি। এখন আর পরপর একটু আগ্রহও বাড়ছে। তবে এমনিতে এই কথা বলা যাবে না, আমি যখন আজকে 60-এর কোঠায় পৌঁছেছি, ছোটবেলায় যখন লেখা শুরু করেছিলাম প্রথম অ আ, তখন লিখেছিলাম বাঁশের কলম। আমি কিন্তু এক প্রত্যন্ত গ্রামের ছেলে, পূর্ব মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রামের ছেলে। ওখানে আমাদের লেখা শুরু করতে হয়েছিল বাঁশের কলম দিয়ে, কালিতে ডুবিয়ে।
তারপরে আমরা লাকিলি বলুন বা হোয়াট এভার আনফর্চুনেটলি বলুন, ইঙ্ক টিপাত দিয়েও কিন্তু আমরা তারপরে কিছুদিন লিখেছিলাম। আমার এই বয়সেও কিন্তু আমি ইঙ্ক টিপাত দিয়ে ইনিশিয়ালি কিছুদিন লিখেছিলাম। তারপরে আস্তে আস্তে কলম এলো, সেই কলম থেকে কালি বেরিয়ে যেত, খুব সস্তার কলম, কালি থেকে কালি বেরিয়ে যেত, হাতে কালি হতো, পকেটে কালি লাগতো ইত্যাদি, জন্য বকু নিয়ে খেতে হতো। খুব দামি কলম তো আমাদের দেওয়া হতো না, আর আমরা পেতাম না, কিন্তু কখনো কখনো লুকিয়ে বাবার কলমটা একটু ব্যবহার করে নেওয়ার চেষ্টা করতাম ইত্যাদি, কিংবা দাদুর এত মোটা কলম দেখে অবাক হতাম ইত্যাদি, এইসব ব্যাপার স্যাপার ছিল। তো আমি একটু অতীত প্রেমী আর কি, পুরোনো ব্যাপার আমাকে একটু সবসময় একটুখানি আকর্ষণ করে। যদিও আজকালকার জেনারেশনকে দেখি বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে যতটা বেশি আগ্রহী, বোধহয় ওরাও বোধহয় বুড়ো হলে অতীত প্রেমী হতেও পারে, আমি জানি না, কিন্তু আমি প্রথম থেকেই অতীত প্রেমী। তো আমার মনে হয়েছিল যে কলম তো অনেক সংগ্রহ আছে, কালির ব্যাপারে একটুখানি মাথা ঘামানো উচিত, এবং কালি নিয়ে আমি একটু উৎসাহী হয়েছি। কিন্তু যেহেতু আমার সংগ্রহের বিষয়টা খুব বড়, তো তার মধ্যে কালি বা কলম এগুলো একটা পার্ট, ফলে আমি কখনো বলতে পারবো না যে আমি ডেপথে কালেকশন করি এগুলো নিয়ে। তো বাংলার কালির ইতিহাস ইত্যাদি এগুলো বলবার জন্য এখানে অনেকেই উপস্থিত আছেন, আমার এগুলো বলার কথাও না। তবে ভাগ্য ভালো আমার আজকে যে চুলেখার পরিবারের কোনো একজনের সঙ্গে আমার আলাপ হলো, জয়ন্তদা আর পীযুষবাবুর সঙ্গে আমার আগেই আলাপ ছিল। এদের সঙ্গে কলকাতায় আসার কারণেই এদের সঙ্গে আলাপ হতে পারতো। আজকে মনসুর সাহেবের সঙ্গে আলাপ হলে সবই আমার কপালের ব্যাপার, মাঝে মাঝে মনে হয় একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে এই সমস্ত মানুষের সঙ্গে আলাপ হবে একদিন, আমি ভাবিনি। তার জন্য চমকে আরেকবার ধন্যবাদ দিতে হবে আমাকে। তো আমি শুধু আমার সংগ্রহের বিষয়টা বলতে চাইছি আর কি, যে ছেলে মেয়েদের মধ্যে শুধুমাত্র কলমে কালিতে কলমে লেখার আগ্রহ তৈরি করা যাবে কি যাবে না, আমার ব্যক্তিগতভাবে মনে হয় কোনো কিছু জোর করে করানো যায় না, কোনো কিছুই না। আমরা বলতে পারি কিন্তু বাধ্য করতে পারি না, আজকালকার কিন্তু মোটেই না, কিন্তু আমরা তাদের সামনে রাখতে পারি। আর ব্যাপারটা সম্পর্কে আগ্রহ তৈরি হতে পারে। আমি এখানে সামান্য কিছু কালির দোয়াত বা তার একটু ডেভেলপমেন্ট দেখাবার চেষ্টা করেছি। প্রথম দিকে কালির দোয়াত কেমন হতো ইত্যাদি এসব সম্বন্ধে আমি এই যে বারবার বলছি যে কলম নিয়ে যত চর্চা হয় তত হয় না। সমস্যা অ্যাকচুয়ালি কলম অনেক দামি দামি কলম হয়, কালির দোয়াত খুব দামি হয় বলে আমার শোনা নেই, কিন্তু দোয়াত দান খুব দামি হতো। ফলে দোয়াত দান সংগ্রহে কোথাও কোথাও পাওয়া যায়, বড় বড় মিউজিয়ামে পাওয়া যায়, কিন্তু সাধারণ দোয়াত যেগুলো, সেগুলো আমি একটু আগেই আলোচনা করছিলাম যে সেগুলো সাধারণভাবে ডিসপোজেবল, যার জন্য একটা কালির দোয়াত ব্যবহার করার পর, এবং দোয়াত যেহেতু খুব ছোট হয় তাই ব্যবহার করার পর ওটা অন্য কোনো কাজেও লাগানো যায় না সেই অর্থে, যার জন্য ওটা ফেলে দেওয়া হয়। যেমন হয়তো আমি যদি কাউকে এখানে জিজ্ঞেস করি যে আপনার তো ছোটবেলায় স্লেটেও লিখেছেন, তো ছোটবেলাকার স্লেট একজন কেউ কি আমাকে দিতে পারবেন বা দেখাতে পারবেন? সেটারও কারণ প্রধানত ওটাই, যেহেতু খুব কম দাম স্লেটের, তাই ওটা এবং ব্যবহার করতে গিয়ে ফেটে যেত, ফেটে গেলে ফেলে যেত, ওটা বাড়িতে গুছিয়ে রাখার কোনো মানেই হয় নাকি, যার জন্য ওগুলো সংগ্রহ করা খুব খুব চ্যালেঞ্জিং। বরং দামি জিনিস সংগ্রহ করা সহজ, আর সব থেকে কম দামি জিনিস সংগ্রহ করা সব থেকে ডিফিকাল্ট, মানে সব থেকে কম। তার কারণ ওগুলো বারবার বলছি ওগুলো ফেলে দেওয়া হয়। ছোটবেলায় উনি তো বললেন একটু আগে, পীযুষদা বললেন যে গুঁড়ো কালি ওরা বানাতেন, তার সঙ্গে ট্যাবলেট কালি বানাতেন ইত্যাদি, কিন্তু আমি এগুলো ব্যবহার করেছি ছোটবেলায়, ওরা তো করেছে নিয়ে আমিও ব্যবহার করেছি। তো এটা স্মৃতি ছিল, খালি মনে হতো জোগাড় করা যাবে কি করে। এগুলো জোগাড় করা খুব চ্যালেঞ্জিং, যদি বা ট্যাবলেট কালি পাওয়া যায়। গুঁড়ো কালির প্যাকেট আবারও বলছি এত কম দাম ছিল, এবং সেটা একবার ব্যবহার করার পর ওটা ফেলে দেওয়া ছাড়া ঘরে রাখার কোনো যুক্তিই নেই, যেমন একমাত্র কোথাও বাই চান্স পড়ে থাকলে পরে যদি পাওয়া যায়। আমি রিসেন্টলি প্যাকেটের কালি পেয়ে খুব আপ্লুত হয়েছিলাম, কারণ আমার ধারণা হচ্ছে ওটা দাম নিয়ে প্রশ্ন নয়, আমার বলছি ওটা জোগাড় করাটা সব ডিফিকাল্ট আর কি। তো আমি এখানে আর খুব বেশিক্ষণ বলবো না, শুধু বলতে চাইছি যে কালি কলমের সাথে সাথে মানে নতুন করে কালি লেখা ইত্যাদি এই ব্যাপারটা শুরু করার ক্ষেত্রে যেটা আসল জরুরি ব্যাপার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এটাকে ভালোবাসা আবার নতুন করে। কারণ নিবের ব্যাপারে আমি জানি না, খুব আমার বলা উচিত হবে জানি না, কিন্তু নিব কলমে যখন লেখা হতো, বিশেষ ধরনের নিবে লেখা, মানে ক্যালিগ্রাফির কথা যখন আসছে আর কি, আমাদের এই বল পয়েন্ট কলমে কিন্তু ক্যালিগ্রাফি কেমন কি হয় আমার জানা নেই, কিন্তু নিবের কলমে কিন্তু ক্যালিগ্রাফির ব্যাপারটা খুব অনেক বেটার আসে, কারণ লেখাটা কোথাও চওড়া কোথাও সরু হয়, নিব ঘোরাবার কারণে হতে পারে, যেটা কিন্তু কখনোই হবে না। কিন্তু এমনি কেজোর ব্যাপারের জন্যে বা অ্যাভারেজ ব্যাপারের জন্যে কিন্তু বল পয়েন্ট সেজন্য এত বিখ্যাত হয়ে গেছে, এবং দাম কম। আবার সেই একই কথা ফিরে আসছি, ডিসপোজেবল, ফেলে দেওয়া হয় ইত্যাদি সমস্যা ব্যাপার স্যাপার। তো সবশেষে এটুকু বলতে চাইছি যে আমার সংগ্রহ আমি প্রধানত করি, বারবার বললাম যে
অবিভক্ত বাংলার মধ্যেকার ব্যাপার স্যাপার নিয়ে, তার মধ্যে অবশ্যই কালের ইতিহাস পড়ে মনসুর সাহেব বললেন, এবং আমি যতদূর জানি শোভনবাবু বলে গেলেন খুব শিগগিরই বোধহয় আমাদের এখানকার কলমের ইতিহাস সম্পর্কে একটা ধারণা আমাদের সামনে আসতে চলেছে কোনো না কোনোভাবে, সেটা বইয়ের মাধ্যমে বা কোনো কিছু। তার জন্য আমরা অপেক্ষা করছি। আর আমাকে এতক্ষণ সহ্য করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ অপূর্ব। যাই হোক, ভাষায় কিন্তু একটাই থাকে, অন্য কোনো বস্তু নিয়ে কিন্তু কথাটা সৃষ্টি হয়নি, কথাটা সৃষ্টি হয়েছে শুধু কলম নিয়ে। পেন ইজ মাইটার দ্যান সোর্ড। ফলত কলম থাকবে, আমরা থাকবো। হতাশা আমাদের জীবনে ঘিরে ধরুক, এটা চাই না। আমরা সবসময় মনে করি যে প্রত্যেক যেমন অন্ধকার আছে বলেই আলোর মাধুর্য, অন্ধকার না থাকলে তো আলোর মাধুর্য হতো না। অন্ধকার আছে বলেই আমরা আলোকে এত ভালোবাসি। তেমনি এই অন্ধকারটা আছে বলেই হয়তো পরবর্তী প্রজন্মের কাছে আবার ঝর্ণা কলম দেখা দেবে নতুন করে। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একটা ছোট্ট অডিও শুনব। কেসি জনার্দন সাহেব ভারতবর্ষের সবচেয়ে শিল্পিত ক্যালিওগ্রাফার, যিনি সাধনা করে চলেছেন শুধু ক্যালিওগ্রাফি নিয়ে। বেঙ্গালুরুতে গড়ে তুলেছেন একটি সম্পূর্ণ মিউজিয়াম শুধুমাত্র হাতের লেখা ও লেখা সংক্রান্ত সামগ্রী নিয়ে। তার আজকে এখানে আসার কথা ছিল, কিন্তু শারীরিক কারণে তিনি আসতে পারেননি। কিন্তু তিনি তার একটি লেখা বা বোধহয় একটা লেখা পাঠিয়েছেন পাঠ করে, সেটা বলেছেন আমাদের একটু শোনাতে। আমরা সেটা একটু শুনে নিচ্ছি। To know that you have created an indelible mark in the digital world with inked happiness, completing an exuberant year on the 1st of August 2019. This blog, conceived by you to encourage the habit of using fountain pens, inks, handwriting and calligraphy in today's digital world, where more and more youngsters are deserting the habit of reading and writing by succumbing to the gadgets, has emerged as an oasis with refreshing spring, quenching the long-parched thirsty readers who were suffering with contaminated turbid puddles of quarter-baked corrupted knowledge with a new lease of life. This spring, in the last 1 year, has become the nectar of knowledge fountainhead, enthralling an august audience, educating, entertaining and exhilarating them with your erudite and exquisite expressions, even in exposing the erroneous. You have delivered unmatched content with consistency of a Swiss watch, holding the audience breathless and spellbound across the globe. It is evident in the last 6 months the way in which your articles were consumed with a gluttonous hunger, which has sent the number of consumers to the blog skyrocketing. Inked Happiness has already created history, becoming a household name with many internationally acclaimed connoisseurs of fountain pens seeking your assistance, etched in the hearts of fountain pen aficionados and consumers in this worldwide community. May you continue to enthrall many more millions waiting to consume your blog, which is now surging like an untamed avalanche of knowledge, leaving a lasting impression with your cascading effect. Cordially yours, I remain in revival of true handwriting and calligraphy. ধন্যবাদ জানাই মিস্টার কেসি জনার্দন সাহেবকে। এখান থেকেই আমার একটু ভুল হয়ে গেছে, আমাদের মধ্যে আরেকজন সংগ্রাহক আছেন, আমি খেয়াল করিনি, তার নামটা আমার বলা উচিত ছিল। বিশিষ্ট সংগ্রাহক শ্রী সব্যসাচী ভট্টাচার্য মহাশয় আছেন। আমাদের এখানে আরও 3 জন সংগ্রাহক আছেন, যদি তারা একটু উঠে দাঁড়ান তাদের জন্য আমরা একটা ছোট করতালি দেবো। শ্রী সৌভিক মুখোপাধ্যায়, শ্রী সব্যসাচী ভট্টাচার্য, শ্রী কৌস্তব ঘোষ পেছনে বসে আছেন, এবং সংগ্রাহকদের প্রিয় বন্ধু শ্রী সুদীপ্ত চট্টোপাধ্যায় আমাদের সংগ্রাহকদের প্রিয় বন্ধু, তিনি আছেন। এবার আমরা একদম শেষ পর্যায়ে
আজকে যেটা চম একটা অসাধারণ কাজ করছে সেটা হচ্ছে ওর নিজের একটি ওয়েবসাইট আছে। যারা কলকাতা শহরে কলম নিয়ে লেখালেখি করেন তার জন্য ওর ওয়েবসাইটটা থেকে ফ্রি ডিস্ট্রিবিউট করবেন তাদের জন্য, সেখানে লেখার জন্য সেই ওয়েবসাইট ওপেনিং। আর এই উপলক্ষে একটি কেক কাটা হবে এবং তারপরে অবশ্যই অনেক বেলা হয়ে গেছে, একটু জলযোগের ব্যবস্থা আছে। আমার তো প্রচন্ড খিদে পেয়েছে। শ্রী দিলীপ সহ মহাশয় তুলে দিচ্ছেন মিস্টার ইউসুফ মনসুরের হাতে। কিন্তু এই ওয়েবসাইটটা কিভাবে তারা ব্যবহার করবেন সেটা, হ্যাঁ সেটা একটু বলে দেওয়া উচিত তোমার। ফাউন্টেন পেন নিয়ে এত কাজ হচ্ছে, এত জন আছেন, এত জন বিদগ্ধ মানুষের সঙ্গে জড়িত, কিন্তু আমাদের যে ফাউন্টেন পেন কমিউনিটি ভীষণভাবে স্ক্যাটার্ড। তো সেই জন্য আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্যে এই ওয়েবসাইটটা একদম নিজের উদ্যোগে একটা তৈরি করেছি। এই ওয়েবসাইটটা সবাইকার জন্যে, এটা কারুর যে কোনো ফাউন্টেন পেন লাভার যারা ফাউন্টেন পেনকে ভালোবাসেন, ফাউন্টেন পেন, কালি, দোয়াত, যে ধরনের লেখন সামগ্রী হোক না কেন, তারা সবাই যাতে একসাথে আসতে পারে সেই জন্যে এই ওয়েবসাইটটা তৈরি করা। এই ওয়েবসাইটটা আপনাদের সবাইকার জন্যে, আপনারা দয়া করে এটা ইউজ করবেন। এর নাম হচ্ছে kolkatapenlovers.com। যে পেনকে ভালোবাসে সবাইকার জন্য এই ওয়েবসাইটটা। থ্যাংক ইউ। চমের বক থেকে ব্লগ আরো দীর্ঘায়িত হোক, আরো অনেক দিন ধরে আমাদের আলোকিত করুক, এটাই আমরা চাইব। সুকুমারের ভাষায় একটা সুন্দর ছড়া আছে, গোপের আমি গোপের তুমি গোপ দিয়ে যায় চেনা। সুব্রতকে সেটা দিয়েই চেনা যায়, ও লেখা ছাড়াও। বাঙালির গোপ তো ক্রমশ নিম্নগামী, কিন্তু ওর গোপটাকে মাঝে মধ্যে জাগার দিয়ে ওপর দিকে ঊর্ধ্বগামী করে, সেটা বেশ ভালো লাগে। আমরা অনুরোধ জানাবো সেই কৌশিক বাবুকে, জয়ন্তদাকে এবং ইউসুফ মনসুর সাহেবকে আসার জন্য। এই